নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। শব্দযন্ত্রের একটি নতুন গল্পে আপনাদেরকে স্বাগত। আজকের গল্প সত্যজিৎ রায়ের লেখা একটি ছোট গল্প, কুটুম কাটাম। গল্প শুরুর আগে আপনারা যদি এখনও শব্দযন্ত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদেরকে অনেকখানি উৎসাহ যোগায়। এবং এরপর থেকে আপনারাও শব্দযন্ত্রের কোনো গল্পই আর মিস করবেন না। এছাড়া নিচে থাকা সুপার থ্যাঙ্কস অপশানটিতে গিয়ে আপনারা চাইলে ইচ্ছামতো সাহায্যও করতে পারেন। শুরু হচ্ছে আজকের গল্প, সত্যজিৎ রায়ের লেখা কুটুম কাটাম। কোথায় পেলি এটা? আমাদের বাড়ির কাছেই ছিল, বলল দিলীপ। একটা জমি পড়ে আছে কাঠা তিনেক, তাতে কয়েকটা গাছ আর ঝোপঝাড়। একটা গাছের নিচে এটা পড়েছিল। অলোকের বাড়িতে সেদিন দেখছিলাম একটা গাছের গুঁড়িকে কেটে তার উপর গোল কাচ বসিয়ে টেবিল হিসাবে ব্যবহার করছে। দেখে আমারও শখ হয়েছিল, গুঁড়ির বদলে এইটাই পেলাম। ব্যাপারটা আর কিছুই না, একটা গাছের ডালের অংশ। সেটাকে একভাবে ধরলে একটা চতুষ্পদ জানোয়ারের মতো দেখতে লাগে। জিনিসটাকে চার পায়ে দাঁড়ও করানো যায়, যদিও একটা পা একটু বেঁটে বলে কাত হয়ে থাকে। পিঠটা ধনুকের মতো বাঁকা, একটা লম্বা গলাও আছে, আর তার শেষে একটা অমসৃণ অংশকে দেখলে মুখ বলে কল্পনা করে নেওয়া যায়। এছাড়া আছে একটা 1 ইঞ্চি লম্বা মোটা লেজ। সব মিলিয়ে জিনিসটাকে বেশ দেখবার মতো। দিলীপের যে চোখে পড়েছে সেটাই আশ্চর্য। অবশ্যই আশ্চর্যই বা বলি কি করে, দিলীপ চিরকালই একটু আর্টিস্টিক মেজাজের। স্কুলে থাকতে বইয়ের পাতার ভিতর ফুলের পাপড়ি আর ফার্ন গুজে রাখত। ওর সারা বাড়িতে নানা রকম শিল্পদ্রব্য ছড়ানো রয়েছে, যাতে ওর সুরুচির পরিচয় পাওয়া যায়। ঢোকরা কামারদের কাজ দেখতে একবার বোলপুর থেকে ঘুষ করা চলে গিয়েছিল। সেখান থেকে আমাদের সকলেরই জন্য একটা করে ঢোকরার কাজের নমুনা এনেছিল। পেঁচা, মাছ, গণেশ পাত্র, যেগুলো ভারী চমৎকার। আমি বললাম, এ ধরনের জিনিস কিন্তু তুই প্রথম সংগ্রহ করছিস না। গাছের ডালের পুতুল তোর আগেও আরেকজন জমিয়ে গেছেন। হ্যাঁ, অবনীন্দ্রনাথ তো, হ্যাঁ জানি। তিনি এগুলোকে বলতেন কুটুম কাটাম। এটাকে কি বলা যায় বলতো? কি জানোয়ার এটা, শেয়াল না কুকুর? হ্যাঁ, নাম একটা ভেবে বের করা যাবে। আপাতত কোথায় রাখছিস জিনিসটাকে? আমার শোয়ার ঘরের তাকে। কালই তো সবে পেয়েছি, তুই এসে গেলি বলে তোকে দেখালাম। আমি আছি একটা বিজ্ঞাপনের আপিসে, আর দিলীপ কাজ করে একটা ব্যাংকে। দিলীপ বিয়ে করেনি এখনো, আর আমার একটা সংসার আছে। একটি 5 বছরের ছেলে আছে, তাকে সবে স্কুলে ভর্তি করেছি। দিলীপের বাড়িতে মাঝে মাঝে সন্ধ্যাবেলায় আড্ডা হয়। আমাদের আরও 2 বন্ধু শীতাংশু আর রনেন আসে, ব্রিজ খেলা হয়। দিলীপ গাছের ডালটা পাওয়ার কদিনের মধ্যেই আড্ডায় সকলকে দেখালো। রনেন প্রচণ্ড বেরসিক, তার চোখে জানোয়ারটা ধরাই পড়ল না। বলল, মিথ্যে আবর্জনা এনে বাড়ি বোঝাই করছিস কেন? হ্যাঁ, এতে কত রকমের জার্মস থাকে জানিস? তাছাড়া পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে জিনিসটার গায়ে। সেদিন আড্ডা চলল প্রায় 9:30 পর্যন্ত। তারপর দিলীপ আমার দিকে ইশারা করে আমায় কিছুক্ষণ থাকতে বলে অন্যদের দরজার মুখে পৌঁছে দিল। তারপর দরজা বন্ধ করে আমার কাছে আসতে আমি বললাম, কি ব্যাপার, আজ তোকে যেন একটু অন্যমনস্ক মনে হচ্ছে। দিলীপ উত্তর দেওয়ার আগে একটু দম নিয়ে নিল। তুই তো শুনলে হেসে উড়িয়ে দিবি, কিন্তু আমি না বলে পারছি না। কি ব্যাপার? এই গাছের ডালটা। আমি অলৌকিক বিশ্বাস করি না, কিন্তু এটাকে অলৌকিক ছাড়া আর কি বলা যায় জানি না। ব্যাপারটা খুলে বলবি? মাঝরাত্রিরে তাকের উপরে একটা অদ্ভুত শব্দ শুনতে পাই, যেখানে জানোয়ারটা থাকে। কিসের শব্দ? একটা ফুটোর মধ্যে দিয়ে হাওয়া বইলে যেরকম শীষের মতো শব্দ হয়, কতকটা সেই রকম, তার সঙ্গে যেন একটা কান্নার ভাব মেশানো। তুই তখন কি করিস? আওয়াজ বেশিক্ষণ চলে না, কিন্তু আর একটা ব্যাপার আছে। ওটাকে আমি দাঁড় করিয়ে রাখি, কিন্তু
আজ সকালে উঠে দেখি কাত হয়ে পড়ে আছে। হ্যাঁ, সে তো হাওয়ায় পড়ে যেতে পারে। হ্যাঁ, তা পারে, কিন্তু ওই কান্নার ব্যাপারটা, আমি আমার সাহসের বড়াই করতাম, কিন্তু এখন আর তা করি না। অবশ্যই ওটাকে ফেলে দিয়েও আসতে পারি, কিন্তু জিনিসটাকে আমার সত্যি ভালো লেগেছে। আচ্ছা ঠিক আছে, আরো দু একদিন দেখ, তারপর বলিস। আমার মনে হয় তুই ভুল শুনেছিস, কিংবা স্বপ্ন দেখেছিস। দিলীপের ব্যাপারটা আমার কাছে পাগলের প্রলাপের মতো লাগলো। ছেলেটা একটু বেশি কল্পনাপ্রবণ, এটা চিরকালই লক্ষ্য করে এসেছি। যাই হোক, তাকে রাজি করানো গেল যে সে আরো কিছুদিন দেখবে। কিন্তু দুদিনের পরেই আপিসে দিলীপের টেলিফোন পেলাম। কে? প্রমোদ? হ্যাঁ, কি ব্যাপার বল। একবার চলে আয়, কথা আছে। কি আর করি, বিকেল বেলায় আপিসের পর দিলীপের বাড়ি গিয়ে হাজির হলাম। দিলীপ বলল, বৌদিকে একটা ফোন করে দে। কেন, কি ব্যাপার? বলবি আজ রাত্রে আমার বাড়িতে থাকছিস। কেন থাকছিস পরে সেটা বুঝিয়ে বললেই হবে। দিলীপ কথাগুলো বলল অত্যন্ত সিরিয়াসভাবে, তাই তার অনুরোধ ঠেকাতে পারলাম না। দিলীপকে জিজ্ঞেস করলেও সে কারণটা কিছু বলল না। তবে আন্দাজে বুঝলাম ওই জানোয়ারটা নিয়েই সমস্যা। নিউ আলিপুরের ২০ শতাব্দীতে এমন ঘটনা ঘটছে ভাবতে অদ্ভুত লাগে, কিন্তু অলৌকিকের যে স্থান কাল পাত্র বিচার নেই, সেটা আমি অনেক জায়গায় পড়েছি। খাওয়া দাওয়া সেরে শোয়ার ঘরে এসে দিলীপ বলল, মুশকিল হচ্ছে কি, জানোয়ারটাকে যত দেখছি তত ভালো লাগছে। শুধু ওই গোলমালটা যদি না থাকতো। আমরা কি জেগে থাকবো না ঘুমোবো? আমি প্রশ্ন করলাম। তোর যদি অসুবিধা না হয় তাহলে জেগেই থাকি। আমার ধারণা বেশিক্ষণ জাগতে হবে না। আমি গত কদিন রাত্রে প্রায় ঘুমোইনি বললেই চলে। আমি আর দিলীপকে খাটালাম না, যা দেখবার তা তো দেখতেই পাবো স্বচক্ষে। আমরা দুজনে খাটে বসলাম। দিলীপ ঘরের বাতিটা নিভিয়ে দিল। বাইরে চাঁদের আলো রয়েছে, ত্রয়োদশীর চাঁদ, পরশু লক্ষ্মী পুজো। সেই চাঁদের আলো জানলা দিয়ে এসে ঘরে ঢুকেছে, আর মেঝে থেকে প্রতিফলিত হয়ে সেই আলোয় দিব্যি দেখতে পাচ্ছি তাকের উপর রাখা জানোয়ারটাকে। সিগারেট খাওয়া চলতে পারে? আমি জিজ্ঞাসা করলাম দিলীপকে। স্বচ্ছন্দে। দিলীপ নিজে পান, সিগারেট, চা কিছুই খায় না। 11টা নাগাদ প্রথম সিগারেটটা খেয়ে 12:30টায় দ্বিতীয়টা ধরাতে যাব, এমন সময় হাওয়ার শব্দটা পেলাম। মিহি শব্দ, আর তাতে একটা সুর আছে। সেই সুরকে কান্নার সুর বললেই তার সবচেয়ে যথার্থ বর্ণনা হয়। আমি আর দ্বিতীয় সিগারেটটা ধরালাম না। শব্দটা যে তাকের দিক থেকেই আসছে তাতে কোনো সন্দেহ নেই। এবার আর একটা জিনিস লক্ষ্য করলাম, জানোয়ারটা যেন নড়াচড়া করছে, বারবার সামনের দিকে নিচু হয়ে পিছনের পা দুটোকে তাকের উপর আছড়ে ফেলছে। তার ফলে একটা খটখট শব্দ হচ্ছে। দিলীপের কথা আর অবিশ্বাস করার উপায় নেই। আমি স্বচক্ষে দেখছি ঘটনাটা, বেশ বুঝতে পারছি দিলীপ আমার পাশে কাঠ হয়ে বসে আছে, তার বাঁ হাত দিয়ে আমার শার্টের আস্তিনটা খামচে ধরে। দিলীপ এতটা ভয় পেয়েছে বলেই হয়তো আমার ভয়টা অপেক্ষাকৃত কম, কিন্তু নিজের মধ্যে ঠিপঠিপানি আমি নিজের কানেই শুনতে পাচ্ছি। কিন্তু এরপরেই যেটা হলো সেটার জন্য আমরা মোটেই প্রস্তুত ছিলাম না, এবং সেটা ভয়াবহ। হঠাৎ তাকের উপর থেকে জানোয়ারটা এক লাফে সোজা একেবারে দিলীপের বুকের উপর এসে পড়ল। দিলীপ চিৎকার করে উঠেছে, আর আমি গাছের ডালটাকে খামচে ধরে দিলীপের বুক থেকে ছাড়িয়ে এনেছি। কিন্তু বেশ বুঝতে পারছি সেটা আমার মুঠোর মধ্যে ছটফট করছে। আমি তবু মনে যতটা সাহস আনা যায় এনে সেটাকে মুঠোর মধ্যেই ধরে রাখলাম। এখন বুঝলাম সেটা নিস্তেজ হয়ে পড়ছে। এবার জানোয়ারটাকে নিয়ে গিয়ে আবার তাকের উপরে রেখে দিলাম। বাকি রাত আর কোনো গন্ডগোল নেই, না হলেও দুজনের কারোরই ঘুম এলো না। সকাল হতেই দিলীপ বলল,
ওটা যেখানে ছিল সেখানেই ফেলে আসে। আমি বললাম, আমার মাথায় কিন্তু অন্য রকম একটা চিন্তা এসেছে। সেটা কি? ফেলে আসবার কথাটা আমার মনে হয়নি, তবু তুই যেখানে ডালটা পেয়েছিলি সেখানে একবার যাওয়া দরকার, বুঝলি, এক্ষুনি। দিলীপ এখনো প্রকৃতিস্থ হয়নি। এর মধ্যে তাকে দু একবার শিউরে উঠতে দেখেছি। সে বলল, সেখানেই তো যাবো, জিনিসটাকে ফেলে আসবো। ফেলবো কিনা সেটা পরে স্থির করা যাবে, একবার জায়গাটায় চল। ওই গাছের ডালটাকে নিয়ে সেটার এখনো দরকার নেই। আমরা দুজনে বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথ। 3 দিকে বাড়িতে ঘেরা একটা পোড়ো জমি, তাতে একটা তাল, একটা কাঁঠাল আর একটা অজানা গাছ, আর কিছু ঝোপঝাড়। এটা যে কেন এখনো পড়ে আছে তা জানি না। দিলীপ আমাকে নিয়ে গেল কাঁঠাল গাছটার নিচে, একটা বিশেষ ঝোপের দিকে আঙুল দেখিয়ে বলল, ওই পাশেই পেয়েছিলাম ডালটা। আমি তার আশেপাশে খুঁজতে লাগলাম। বেশি খুঁজতে হলো না, মিনিট 3 মধ্যেই আমি হাতে করে তুলে ধরলাম আর একটা গাছের ডাল, যেটা বলা চলে দিলীপের বাড়িতে যেটা আছে সেটার প্রায় জমজ। তফাৎ কেবল একটাই, এটার লেজ নেই। দিলীপ প্রশ্ন করল, কি করবি এটা নিয়ে? বললাম, আমি করব না, তুই করবি। তুই এটাকে অন্যটার পাশে রাখবি। আজ রাত্রে আমি তোর বাড়িতে থাকবো, দেখি কি হয়। 2 জানুয়ারি সারা রাত ধরে দিলীপের ঘরের তাকে পাশাপাশি দাঁড়িয়ে রইল, কোনো গোলমাল নেই। আমি বললাম, বোঝাই যাচ্ছে দ্বিতীয়টা ওর দোস্ত। তুই দুটোর মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছিলি, তাই এত গণ্ডগোল। কিন্তু এমনও হয় বিংশ শতাব্দীতে? আমি শেক্সপিয়ার আউড়ে দিলাম। স্বর্গে মর্তে এমন অনেক কিছুই ঘটে, হোরেশিও, যা তোমার দার্শনিকেরা স্বপ্নেও ভাবতে পারে না। এগুলোর নাম কুটুম আর কাটাম। এতক্ষণ শুনছিলেন সত্যজিৎ রায়ের লেখা কুটুম কাটাম। গল্পটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।